অর্থাৎ বিরোধীরা রাজ্য সরকারকে এই দুষ্টে আপনারা দেখলেন। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা এবং জুনিয়র চিকিৎসকদের অবস্থান জানা উজ্জ্বল। একদম তাই। দেখো, প্রথম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। আজকে সকাল থেকে সেই অর্থে কোনো কর্মবিরতি হয়নি। দুজন চারজন চিকিৎসক হয়তো কর্মবিরতি বা তারা আসেননি দায়িত্বে, কিন্তু হাসপাতালের ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি, সেটা কিন্তু একেবারে স্বাভাবিক পরিস্থিতি ছিল। এবং আমাদের এখানকার যারা ডাক্তার তারা যেটা জানিয়েছেন যে তারা আজকে বৈঠক করবেন, করে পরবর্তী কর্মপদ্ধতি তারা চূড়ান্ত করবেন। তুমি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কলকাতা থেকে চিকিৎসকরা তারা এখানে এসে পৌঁছচ্ছেন এবং মূলত আরজিকর আন্দোলনের যারা মুখ ছিলেন, যারা সামনে রেখে, যাদেরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আরজিকরকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে গোটা রাজ্য জুড়ে, তারাও কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন। এবং আমাদের কাছে যা খবর, বেলা 4টে নাগাদ এখানকার যারা জুনিয়র ডাক্তার আছেন এবং সিনিয়র ডাক্তার আছেন তাদেরকে নিয়ে এনারা বসবেন এবং সেখানেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে। আপনারা মূলত কোন পথে হাঁটতে চাইছেন? দেখুন, আমরা মূলত কোন পথে হাঁটতে চাইছি এটা নিয়ে তো আপনি নিজেই বললেন যে বিকেল 4টের সময় আমাদের একটি মিটিং হবে এবং তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। এবং আপনি যেটা বললেন যে সকাল থেকেই চিত্র দেখানো হয়েছে, বিভিন্ন রকমের হাসপাতালের খণ্ডচিত্র যা দেখা গেছে, যে সমস্ত রকমের কাজ বহাল আছে। অর্থাৎ রোগী পরিষেবা, রোগী স্বাস্থ্যের কথা ভেবে আমরা কিন্তু এখন অবধি পূর্ণ কর্মবিরতিতে যাইনি। যদিও এই ঘটনা বারংবার প্রমাণ করছে এটাই যে আমাদের হাসপাতালগুলিতে সিকিউরিটি থেকে শুরু করে রোগীর সিকিউরিটি, ডাক্তারের সিকিউরিটি, দুটোর মধ্যে কোনোটাই সরকার দিতে পারছে না। এবং সে একটি সেমিনার রুমেতে একটি জুনিয়র চিকিৎসকের মৃত্যু থেকে শুরু করে হয়তো নিষিদ্ধ হয়ে যাওয়া ওষুধ চালানোর পরে সেপটিক শকে একজন রোগিনীর মৃত্যু অবধি, এই যে রোগী স্বার্থ এবং চিকিৎসক স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, তা কিন্তু কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে ব্যাহত হচ্ছে। এবং আমরা যা চাই, অবিলম্বে যেন স্বাস্থ্য দপ্তর এবং আমাদের হেলথ মিনিস্টার থেকে শুরু করে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে যেন এর দায়টা নেন। এই দায়টাকে বাইপাস করে জুনিয়র চিকিৎসকদের উপর যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা সিনিয়র চিকিৎসকদের উপর যা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা যেন অচিরেই বন্ধ হয়। আজকে আপনারা বলেছিলেন 8টা থেকে কর্মবিরতি হবে, কিন্তু আপনিও দেখেছেন বা আমরাও যারা দেখলাম যে কর্মবিরতি সেই অর্থে আপনারা কিন্তু করেননি। কর্মবিরতি একটা চূড়ান্ত আন্দোলনের রূপ, যেখানে দাঁড়িয়ে একটা হাসপাতাল কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে, কারণ জুনিয়র ডাক্তাররাই হাসপাতালে এখন একটা বড় অংশ। ফলে সেই পথে কি আপনারা হাঁটবেন, নাকি অন্য কোনো আন্দোলনের পথ আপনারা ভাবছেন? দেখুন, এটার উত্তর হচ্ছে এত সহজ নয়। তার কারণটা হচ্ছে, কর্মবিরতি আমরা কেন করি? এই যে আগের কর্মবিরতি গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ দেখেছে, তা কেন দেখেছে? তার কারণ হচ্ছে একটি অত্যন্ত নক্কারজনক ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছিল। এবং এই যে আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের বুকে আমরা দাঁড়িয়ে আছি, তার পেছনেও কিন্তু একটি অত্যন্ত নক্কারজনক ঘটনা, একটি রোগিনীর মৃত্যু, একজন প্রসূতির মৃত্যু। এবং এইখানে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার প্রত্যেকেই আমাদের কাছে একটি ভয়ঙ্কর ডাইলেমার একটি সিচুয়েশন। কারণ হচ্ছে এই যে অসাধু ব্যবসায়ীরা যে ওষুধ সাপ্লাই করেছে, যে ওষুধ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে মেডিকেল কলেজ সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ওষুধ চালিয়ে আমরা চিকিৎসা চালালেও তার হয়তো রোগী পরিষেবা ব্যাহত হবে। আবার যদি জুনিয়র ডাক্তাররা পুরনো কর্মবিরতি করে, তাহলেও হয়তো কোথাও গিয়ে একটু রোগী স্বার্থ ব্যাহত হবে। আমরা চিকিৎসকরা চিকিৎসা করতে চাই, আমরা চাই না রোগী স্বার্থ, রোগীর যে পরিষেবা তা ব্যাহত হোক। এইখানে দাঁড়িয়ে আমাদের কাছে এখন যে যুদ্ধ, তার যুদ্ধ হচ্ছে বিস্তৃত যুদ্ধ, এবং এই যুদ্ধ ডাইলেমার সাথে যুদ্ধ। যে যুদ্ধই হোক না কেন, সেক্ষেত্রে রোগী পরিষেবা যে কিছুটা হলেও বিঘ্নিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এই স্যালাইন চালালেও যেমন রোগীরা বিপদে পড়বেন, ঠিক একইভাবে আপনারাও যদি কর্মবিরতি করেন, তাহলেও কিন্তু সেই রোগী পরিবারগুলোই বিপদে পড়বে, এতে তো সন্দেহ নেই। এই দ্বিতীয় পয়েন্টটাতে হচ্ছে, সরকার বলছে নাকি তারা বিপদে পড়বে না। কারণ এই সরকার, যখন আমরা প্রথম সিজওয়ার্ক করেছিলাম, তখন বলেছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য মানুষ মারা যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি মানুষ মারা যাচ্ছে। কাজেই এই প্রশ্নটা আমার সরকারকে রইল
যে আদৌ কি আমাদের উপস্থিতিতে কর্মবিরতিতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে নাকি হবে না। এটা জুনিয়র ডাক্তাররা কি কাজ করে, কতটা কাজ করে, একজন ইন্টার্ন থেকে সিনিয়র রেসিডেন্ট অব্দি কি পরিমাণ ওয়ার্কলোড নেয়, তার রোগীরা হয়তো জানেন, সাধারণ মানুষ হয়তো জানেন, কিন্তু সরকার জানেন কিনা আমার এখনো সন্দেহ আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এটা ঘটনা যে যিনি এখানকার দায়িত্বে ছিলেন সিনিয়র ডাক্তার, এবং গতকালও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ডাক্তারবাবু তিনি হাসপাতালে না থেকে সেই সময় অন্য একটা নার্সিংহোমে তিনি ব্যস্ত ছিলেন অপারেশনে, এবং পাওয়া গেছে এবং সেও সাসপেন্ডের তালিকায় আছে। তা আপনারা যে 12 জনের তালিকা বলছেন, যে ডাক্তার নিজের হাসপাতাল ছেড়ে নার্সিংহোমে ট্রিটমেন্টে যাচ্ছেন তাকেও কি আপনি 12 জনের মধ্যে অপরাধী বলে মনে করবেন না? অপরাধী বলে মনে করার আমি কেউ নই, আমি বিচারক নই। আর প্রথম কথা এইটি, দ্বিতীয় কথা হচ্ছে তিনি বোধহয় স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বোধহয় দেখিয়েছেন তিনি কোন সময় থেকে কোন সময় অপারেশন করেছেন বাইরে এবং কোন সময় থেকে কোন সময় এখানে ডিউটি করেছেন, তিনি বোধহয় এটা দেখিয়েছেন, যতদূর আমি পেপারে নিউজ পড়লাম। তার থেকে বড় কথা আমার একটি প্রশ্ন রয়েছে, যা তদন্ত চলছে, নবান্ন থেকে একটি মিটিংয়ে আমরা দেখেছি 12 জনের নামের লিস্ট বলা হয়েছে তাদের এগেনস্টে সিআইডি তদন্ত করা হবে, তাদের এগেনস্ট নাকি এফআইআর করা হয়েছে, যদিও আমরা সাসপেনশনের কোনো অর্ডার বা এফআইআর এর কোনো কপি এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি না। তো তবু যা হয়েছে তা ঘৃণ্য, এভাবে সবাইকে এভাবে দায়ী করে দেওয়া যায় না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যেটা, যে ওষুধ কোম্পানির টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল, যে ওষুধ কোম্পানি জাল ওষুধ সরবরাহ করেছে, যে ওষুধ কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অলরেডি ব্যান্ড, সেই ওষুধ কোম্পানির এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ জমা পড়া সত্ত্বেও, সেই ওষুধ কোম্পানিকে ব্যান করে দেওয়ার সত্ত্বেও এই যে প্রসূতি মৃত্যু ঘটলো, তার জন্য কি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকে তারা কি সাইন করে বেরিয়ে যাচ্ছিলেন? তারা কি নিজের কাজ ঠিক করে করেননি? এই প্রশ্নটা আমার তাদের প্রতি। তাদের এগেনস্টে কি কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং, তাদের এগেনস্টে কি সেন্ট্রাল, তাদের এগেনস্টে কি কোনো সিআইডি তদন্ত, তাদের এগেনস্টে এফআইআর করতে হলে কোথায় এফআইআর করতে হবে তা জানা একদমই।